আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এটা নিয়ে আলোচনা শুরু করব। তো এই অধ্যায়টা জানার জন্য শুরুতে আমাদের এই অধ্যায়ে কী কী টপিক আছে সেটা একটু জেনে আসি। দেখো, এই অধ্যায়ে যেই বিষয়গুলো আলোচনা করছে, দেখো আমি লাল কালার দিয়ে মার্ক করছি। এখানে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। তার মানে কি, আমরা এই অধ্যায় থেকে নিউটনের যে তিনটা সূত্র আছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এই তিনটা সূত্র সম্পর্কে জানতে পারবো। তারপরে দেখো আকাশি কালার দিয়ে মার্ক করা আছে বল আর 4 ধরনের বল সম্পর্কে ধারণা পাবো আমরা। আর 4 ধরনের মৌলিক বল আছে, যেমন মহাকর্ষ বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই বলগুলো সম্পর্কে জানবো। তারপরে এখানে দেখো আমরা নিচে আরও 3টা টপিক সম্পর্কে জানবো। মহাকর্ষ বল সম্পর্কে, নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানবো, আর্কিমিডিসের সূত্র সম্পর্কে জানবো, আর শক্তিতে গতিশক্তি, বিভব শক্তি, এগুলো সম্পর্কে জানবো। এখানে আসলে অনেকগুলো চ্যাপ্টারকে একসাথে সমন্বয় করছে। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের আগের যে ফিজিক্স বই ছিল সেখানে বলের জন্য আলাদা একটা চ্যাপ্টার ছিল, চাপের জন্য আলাদা একটা চ্যাপ্টার, শক্তির জন্য আলাদা একটা চ্যাপ্টার। ওই 3টা চ্যাপ্টারকে এখানে একসাথে করছে, একসাথে করে একটা চ্যাপ্টার বানাইছে। তো এই অধ্যায় শুরু করার জন্য আমাদের শুরুতে প্রথম টপিকটাই দেখতেছি নিউটনের প্রথম সূত্র, তাই না? তো এই নিউটনের প্রথম সূত্র পড়ার আগে আমাদের 2টা জিনিস আগে জানা দরকার, সেটা হচ্ছে স্থিতি জড়তা আর হচ্ছে গতি জড়তা। এই 2টা জিনিস সম্পর্কে জানা দরকার। তো আমরা শুরুতে স্থিতি জড়তা সম্পর্কে জানবো, তারপর আস্তে আস্তে গতি জড়তা সম্পর্কে জানবো। আজকের এই পার্টে আমরা শুধু স্থিতি জড়তা আর গতি জড়তা নিয়েই শিখবো। তো শুরুতে দেখো, স্থিতি জড়তার গতি জড়তা বোঝার জন্য দেখো আমি এখানে একটা গাড়ি আঁকাইছি, যদিও গাড়িটা সুন্দর হয় নাই। তবে দেখো, গাড়ির মধ্যে একজন, মনে করো তুমি বসে আছো, তো গাড়িটা স্থির অবস্থায় আছে। শুরুতে গাড়িটা স্থির অবস্থায় আছে। তো এই গাড়িটা স্থির অবস্থা থেকে ধরো হঠাৎ করে চলতে শুরু করলো। তো গাড়িটা যদি চলতে শুরু করে তখন কি হবে? গাড়িটা চলতে শুরু করলে তোমার যে গাড়ির চাকার মানে নিচের যে অংশ আছে, ওই নিচের অংশের সাথে তোমার পাটা লাগানো অবস্থায় আছে, তাই না? গাড়ির ফ্লোরের সাথে তোমার পাটা লাগানো অবস্থায় আছে। তো থাইমে থাকা কোনো একটা বাস বা ট্রেন যদি হঠাৎ করে, বা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করে, তখন তোমার ওই পা সংলগ্ন অংশ গাড়ির সাথে গতিশীল হবে। গাড়িও গতিশীল, তোমার পাও গতিশীল হবে সামনের দিকে। কিন্তু আমাদের শরীরের একটা ধর্ম আছে, শরীর বা যে কোনো কিছুর, পৃথিবীর যে কোনো বস্তুর একটা ধর্ম কি, ও যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায় সবসময়। ঠিক আছে? তাহলে শুরুতে যেহেতু গাড়িটা স্থির অবস্থায় ছিল, মানে থাইমে ছিল, তোমার বডিটাও কি, তোমার পুরো শরীরটাও কি থাইমে ছিল, স্থির অবস্থায় ছিল। তার মানে কি, তোমার বডিটা ওই স্থির অবস্থায় থাকতে চাবে। তোমার পা গতিশীল হয়ে যাইতেছে গাড়ির সাথে সাথে, তোমার পা গাড়ির সাথে গতিশীল হয়ে চলতে শুরু করছে, কিন্তু তোমার শরীরটা স্থির অবস্থায় থাকতে চাবে। যার কারণে কি হবে, তুমি পিছনের দিকে হেলে পড়বা, পিছনের দিকে একটু হেলে পড়বা। তোমরা খেয়াল করে দেখবা যে যখন কোনো একটা বাস থেমে থাকে, ঢাকা শহরে তো বাসে চড়ো, যখন দেখো যে কোনো একটা বাস থেমে থাকে, হঠাৎ করে চলতে শুরু করে, আমরা সবাই কিন্তু একটু পিছনের দিকে হেলে পড়ি, তাই না? এটা মেনলি হয় স্থিতি জড়তার কারণে। কারণ আমাদের শরীরটা স্থির অবস্থায় থাকতে চায়, কিন্তু আমাদের পা তো আগে যাইতেছে গাড়ির সাথে সাথে, ফ্লোরের সাথে যেহেতু পা লাগানো, চাকা চলতেছে গাড়ির, আমাদের পাও আগে যেতেছে, শরীরটা যেহেতু স্থির অবস্থায় থাকতে চাইতেছে, তার কারণে এটা পিছনের দিকে একটু ঝুঁকে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরকম আর একটা উদাহরণ তোমরা কিন্তু দেখতে পারো। যেমন দেখো, এখানে একটা পানির গ্লাস, একটা পানির গ্লাস নিয়ে উপরে কার্ডবোর্ড দিছে, কার্ডবোর্ডের উপর আবার একটা কয়েন রাখছে। তাহলে দেখো, কয়েনটাও স্থির অবস্থায় আছে, আমাদের কার্ডবোর্ডটাও স্থির অবস্থায় আছে। তো তুমি যদি এখন কার্ডবোর্ডটার গতিশীল করো, টান দিয়ে নিয়ে যাও, তখন কি হবে? আমাদের কয়েনটা কিন্তু আর গতিশীল হচ্ছে না, কয়েনটা স্থির আছে, স্থির অবস্থায় থাকতে চাবে। যার কারণে কি হয়, কয়েনটা এই কার্ডবোর্ডের সাথে না যায়, পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ে যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কার্ডবোর্ড টান দিছি আমরা, এই কার্ডবোর্ডের সাথে কয়েনটা একসাথে চলে না যায়, নিচে পানির মধ্যে পড়ছে। তাইলে এই যে কয়েনটা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থাতেই থাকতে চাইলো। কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে ওইটা স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, সেটাকে বলে হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে? ঠিক একই জিনিস, খালি একটু উল্টা, সেটা হচ্ছে গতি জড়তা। এই দেখো, এখানে একটা মহিলা কি করতেছে, গাড়ি ড্রাইভিং করতেছে।
সে হঠাৎ করে ব্রেক করছে, গাড়িটা চলতেছিল, এখানে কাহিনীটা একটু উল্টা, গাড়িটা চলতেছিল, সে হঠাৎ করে ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে সামনের দিকে হেলে পড়ছে। তাহলে এই কাহিনীটা হয়েছে তোমার গতি জড়তার কারণে, কারণ গাড়িটা দেখো শুরুতে চলতেছিল, চলমান অবস্থায় ছিল, তাই না? তো হঠাৎ করে যখন ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে গাড়িটা থেমে গেছে, থেমে যাওয়ার সাথে সাথে দেখো এই যে পায়ের নিচের অংশ, ওই যে স্যান্ডেল পরে আছে যে পায়ের নিচের অংশ গাড়ির সাথে সাথেই থেমে গেছে, গাড়িও থেমে গেছে, পায়ের নিচের অংশ থেমে গেছে, কিন্তু শরীরের অংশটুকু, শরীরের যে অংশটুকু আমি গোল করে মার্ক করছি, এটা কিন্তু গতিশীল অবস্থায় ছিল, তাই না? তাই গতিশীল অবস্থায় ছিল, ও তার সাথে সাথে থেমে যাইতে পারে নাই, যার কারণে গতি জড়তার কারণে সামনের দিকে হেলে পড়ছে, সামনের দিকে হেলে পড়ছে। তাইলে এই যে আমাদের যখন দেখি যে গাড়ি একটা কোনো কিছু চলতেছে, গাড়ি বা ট্রেন কোনো কিছু চলে, হঠাৎ করে যখন থেমে যায় তখন আমরা সবাই সামনের দিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়ার কারণটা হচ্ছে আমাদের গতি জড়তা। তাহলে আমরা স্থিতি জড়তা সম্পর্কে জানলাম, গতি জড়তা সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে জানবো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।